আচ্ছা, কেমন হয় বলো তো? যদি তোমাদেরকে আজকে আমরা অ্যাডমিশনের জার্নি সম্পর্কে কিছু ইনফরমেশন দিই যে, আমি আমার অ্যাডমিশন লাইফে কিভাবে কি পড়াশোনা করেছিলাম, কোন স্ট্র্যাটেজিতে আমি আগিয়েছিলাম। এটা নিয়ে তোমরা অনেকেই জানতে চাও যে, আমাদের যেসব বড় ভাই আপুরা আছে, তারা কিভাবে ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তারা কিভাবে পড়াশোনা করতো, এ বিষয়ে তোমাদের একটা প্রশ্ন থেকে যায়। তো আজকে আমরা সে বিষয়ে কথা বলবো। অ্যাডমিশন জার্নি নিয়ে কথা বলবো। কথা বলছি তোমাদের সাথে তোমাদের সাদিয়া আপু, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। সো চলো, দেখো শুরুতে আমি কি বলেছি, টু ডু কি কি করতে হবে। দেখো শুরুতে হচ্ছে তোমার পড়াশোনা লাগবে কনসেন্ট্রেশন। এখন তুমি সবার কাছ থেকে গাইডেন্স নিচ্ছ যে হচ্ছে কিভাবে কি পড়বো, কি কি পড়বো, কিন্তু তোমার পড়াশোনায় কোনো ফোকাস নাই। ইভেন তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে বা কোনো সিনিয়র আপু, সিনিয়র ভাইয়া, কারো কাছ থেকে ইনফরমেশন নিয়ে শুনতেছো যে তারা পড়েছিল 18 ঘন্টা, 21 ঘন্টা, 20 ঘন্টা, তুমি কম্পিটিশনে লেগে গেছো যে তুমি কিভাবে ওই 20 ঘন্টা, 18 ঘন্টা, 19 ঘন্টা পড়বা। এখন বিষয় হচ্ছে তুমি সারা দিন বই নিয়ে পড়ে আছো কিন্তু তোমার কোনো ধরনের কনসেন্ট্রেশন নেই, তাহলে কি ওই পড়াটা ইফেক্টিভ হবে? বলো। এটা কিন্তু কখনোই পসিবল না। কনসেন্ট্রেশন না থাকলে সারাদিন বই নিয়ে বসে থাকা হবে, পড়াশোনা করা কিছুই হবে না। সো প্রথমত লাগবে হচ্ছে কনসেন্ট্রেশন, মনোযোগ লাগবে, ঠিক আছে? তারপর কি, আমি যে একটা কিছু পড়লাম, এখন একটা পড়ার মধ্যে সবকিছু অনেক গুরুত্বপূর্ণ না, কিছু কিছু বিষয় আমাকে আবার রিভাইজ করতে হবে। এই জন্য আমি কি করব, আমরা জানি 10 বার পড়া একবার লেখার সমান। তাহলে কি করতে হবে আমাদেরকে, ছোট্ট করে হ্যান্ড নোট বানিয়ে ফেলতে হবে, যেটা তুমি আবার রিভাইজ করতে পারবা। তারপর কি, তুমি একদিন পড়েছো আর 1 সপ্তাহ বা 2 দিন বা 3 দিন খোঁজ নাই, আজকে তো অনেক পড়েছি, আজকে 18 ঘন্টা পড়ে ফেলেছি, কি করবো এখন, বন্ধুদের সাথে যে আড্ডা দিব, আজকে ওই দোকানে চা খেতে যাব, ওইখানে যে এই পার্টি করবো, তাই না? এরকম ভাবে 2 দিন পরে পড়বো, এটা আমরা ঠিক করি, আজ না কাল পড়বো, কাল না পরশু পড়বো, এরকম যে বিষয়টা, তো এইটা রাখা যাবে না। অ্যাডমিশনের জার্নিতে সবচেয়ে দরকার হচ্ছে একটা রুটিন মেনটেন করা। আমি কখন ঘুমাবো, কখন খাবো, কোন টাইমটাতে রেস্ট নিব, কখন ক্লাস করব, কখন নিজের রিভাইসের টাইম রাখবো, সবকিছু আমাকে ফিক্সড রাখতে হবে। যদি 5 থেকে 6 মাস তোমরা এরকম ভাবে একটা রুটিন স্কেডিউল মেনটেন করে লাইফটাকে চালাইতে পারো, আমি গ্যারান্টি দিচ্ছি তুমি যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটি অবশ্যই চান্স পাবা, ঠিক আছে? তারপর কি, দেখো আমরা হচ্ছে কি জানি, আমরা হচ্ছে ইন্টারমিডিয়েটের তোমার বাংলা পড়ে আসি সাহিত্য, তারপর এসএসসি পরীক্ষায় বসি। সো অ্যাডমিশনের জন্য আমার তখন আরেকটু বেশি ওইটাই ফোকাস করতে হয়, রিভিশন বলতে পারো। কিন্তু দেখা যাচ্ছে আমরা জিকে টাইপ, মানে জিকের যে টপিকগুলো, এগুলো টোটালি ছোটবেলা থেকে ওইভাবে শিখে আসি না একাডেমিক পড়াশোনার মধ্যে। সো এইটার পড়াশোনাটা একটু বাইরের, একটু বেশি নিউজ পেপার ঘাঁটতে হয়, রিসেন্ট জিনিসপত্রের প্রতি খেয়াল রাখতে হয়। তারপর কি করতে হয়, প্রচুর মুখস্থ করতে হয়। জিও পলিটিক্স নিয়ে যাদের আইডিয়া বা ভালো করতে চাও, এটা নিয়ে জানতে চাও, তাদেরকে কি করতে হবে, অবশ্যই জিকে নিয়ে একটা, মানে ম্যাপ নিয়ে একটা ভালো আইডিয়া রাখতে হবে। এখন তাহলে এই জন্য কি করতে হবে, ম্যাপ নিয়ে আইডিয়া রাখতে গেলে আমি কি মুখস্থ করে সবকিছু পার করে দিতে পারবো? ইউরোপ মহাদেশে এই কয়টা দেশ, এশিয়াতে এই কয়টা দেশ, পারবো না কিন্তু। তাহলে কি করতে হবে, আমাকে ভিজুয়াল আন্ডারস্ট্যান্ডিং রাখতে হবে এটার উপরে। কি করব, ম্যাপ নিয়ে বসবো, বাংলাদেশ আন্তর্জাতিক 2টা ম্যাপ, তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট রয়েছে সবাই মাস্ট বাই, ঠিক আছে? সবাই অবশ্যই কিনবা। এবং এই যে ম্যাপ, এই ম্যাপগুলো নিয়ে যখন তুমি পড়বা, একটা রিজিয়ন নিয়ে পড়তেছো, যে এখানে হচ্ছে তোমার সুয়েজ খাল নিয়ে পড়তেছো, অ্যান্ড সুয়েজ খাল কোথায় অবস্থিত, কোন মহাদেশে, কোন কোন হচ্ছে তোমার জলরাশিকে একত্রিত করেছে, কোন কোন স্থলভাগকে মানে হচ্ছে পৃথক করেছে, এই সবগুলো সম্পর্কে তোমাকে ম্যাপ দেখে ঠিক করতে হবে, হ্যাঁ ম্যাপের এই লোকেশনটাতে সুয়েজ খাল রয়েছে। বা এই প্রণালী পড়তেছি, এখন সারা জীবন বইয়ে পড়ে গেলাম যে এখানে অমুক প্রণালী, কিন্তু কখনো হচ্ছে আমি ওই প্রণালীটাকে দেখলাম না, তখন তাহলে ওইটা তোমার মনে থাকবে না। যখন তুমি একটা ম্যাপ দেখবা, একটা ম্যাপ দেখবা, ম্যাপের এরকম জায়গায় এই যে একটা প্রণালী রয়েছে, তো ওই তখন তুমি মনে করবা যে ওই ওই দেশকে সংযুক্ত করেছে এবং ওই সরি পৃথক করেছে এবং ওই জলরাশি দুইটাকে সংযুক্ত করেছে অমুক প্রণালী। যখন তুমি বারবার ওটাকে দেখবা 4 থেকে 5 বার, অটোমেটিক তোমার ব্রেনে সেট হয়ে যাবে, প্রশ্ন দেখলেই মনে পড়বে, হ্যাঁ ওইটা তো ওইখানে পড়েছিলাম, ওইখানে দেখেছিলাম। সো ভিজুয়াল আন্ডারস্ট্যান্ডিং অবশ্যই রাখতে হবে জিকের ক্ষেত্রে। তারপর কি, আন্ডারস্ট্যান্ডিং কোয়েশ্চেন অ্যান্ড কি নোট। এখন দেখো, অ্যানালাইজিং কোয়েশ্চেন। এখন কোন কোয়েশ্চেন অ্যানালাইজ করবা, কোনটাকে ব্যাখ্যা করে পড়বা তুমি। তুমি যখন কোয়েশ্চেন ব্যাংকটা অবশ্যই ক্রয় করবা, তাই না? যখন অ্যাডমিশনের তোমার একটা ফোকাস থাকবে যে তুমি ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট এক্সাম দিতে চাও, রাজশাহী ইউনিভার্সিটি দিতে চাও, গুচ্ছে দিতে চাও, চট্টগ্রামে দিতে চাও, তাদের একটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক পাওয়া যায় বাজারে, ওখান থেকে একটা কোয়েশ্চেন ব্যাংক কিনে নিয়ে সবগুলো প্রশ্ন দেখবা যে কোন কোন টপিক থেকে বেসিক্যালি কোয়েশ্চেনগুলো আসে। যেমন
যখন তুমি কোশ্চেনগুলো দেখবা, ওর নিচে দেখবা কোশ্চেন ব্যাংকের নিচে অ্যানালাইসিস করা থাকে, কিছু কি নোট থাকে, গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেগুলো তোমাকে মনে রাখতে হবে, ওইগুলো বেশি করে করে আন্ডারমার্ক করে করে পড়বা। তাহলে কি হবে, ওইখান থেকে যদি আর কোনো ধরনের প্রশ্ন আসে সেটাও তুমি অ্যান্সার করতে পারবা। তারপর দেখো কি করতে হবে, তোমার এই যে অ্যাডমিশন জার্নিতে আরেকটা সবচেয়ে বড় অস্ত্র কিভাবে তুমি এখানে ভালো করতে পারো। মনে করো তুমি 1 ঘন্টা পড়াশোনা করবা, 1 ঘন্টার মধ্যে 45 মিনিট তুমি নতুন পড়াশোনা করবা, 15 মিনিট হচ্ছে গত দিনের পড়াশোনাগুলোকে রিভাইজ করবা। কারণ প্রথমত একবার একটা কিছু পড়লে ওইটার 10% আমাদের ব্রেনে স্থায়ী হয়, বাকি 90% আমরা ওটা মনে রাখতে পারি না, ভুলে যাই। সো 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 1 মাস ব্যবধানে ওইটা আমরা আরও ভুলতে থাকি। সো ওই 10%কে আরও বাড়াইতে একবার পড়লে তাহলে হচ্ছে না, যখন তুমি ওইটাকে আবার রিভাইজ করবা আরও 10% যুক্ত হবে, আবার রিভাইজ করবা আরও 10% যুক্ত হবে। এইভাবে যদি তুমি 80% প্রিপারেশন রাখতে চাও, তোমাকে 7 থেকে 8 বার ওইটাকে রিভাইজ করতে হবে। তাহলে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে রিভিশন। ওই রিভিশনটা না দিয়ে অনেকগুলো বই শেষ করে ফেলছি, এত ঘন্টা করে বই পড়ছি কিন্তু রিভিশন করি নাই, অনেকগুলো বই ছড়িয়ে ছিটিয়ে এগুলো পড়ছি, লাভ নাই। যে কোনো একটা বইকে তোমরা ফোকাস করবা, যে কোনো একটা মানুষের গাইডেন্স নিবা, সে যেভাবে দেবে, যে রোডম্যাপ অনুযায়ী তোমাকে চলতে বলবে সেইভাবে চলবা, একজন মেন্টর, ঠিক আছে। এবং একটাই বই ফলো করবে প্র্যাকটিসের জন্য, টেক্সট বুক তো আছেই। পড়াশোনার ক্ষেত্রে কি করবা, রিভিশন বেশি বেশি দিবে। 1 ঘন্টা পড়লে 45 মিনিট নতুন পড়া, 15 মিনিট রিভিশনে যাবে, ঠিক আছে। আর 30 মিনিট পর পর একটু পানি খেয়ে নিবা, একটু চা খেয়ে নিবা, একটু হেঁটে আসবা একটা পাক, এবং হাতের কাছে কোনো ধরনের ফোন বা কোনো ধরনের ডিভাইস রাখবা না। পড়াশোনা করার সময় শুধুমাত্র অফলাইনে চলে যাবা, ফোনটাকে এতটা দূরে রাখবা যেখান থেকে তোমার উঠে ফোন রিস্ক করতে হয়। তাহলে কি হবে, ওঠার আলসেমিতে আর ফোনটা ধরতে ইচ্ছে করবে না। সো টাইম সেভ। আর একবার যদি তুমি সোশ্যাল মিডিয়ায় ঢুকে যাও, তাহলে সোশ্যাল মিডিয়া তোমাকে এইভাবে টাইম নিয়ে ধরে রাখবে, তুমি যে পড়াশোনায় টাইম দিবা এটা পসিবল হবে না। সো রিভিশন দিতে হবে, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে, টেকনোলজি থেকে দূরে থাকতে হবে। তারপর কি করবা, আচ্ছা আমরা সবাই অনেক বেশি নার্ভাস হয়ে যাই, পরীক্ষা খুবই আসন্ন আর 15 দিন সময় আছে, তখন আমরা নার্ভাস ফিল করি, আমার তো অনেক কিছুই বাকি, কত কিছু, এখন মডেল টেস্ট দিচ্ছি, কিছু পারতেছি না, খুবই খারাপ পারফরমেন্স হচ্ছে। তাহলে কি করব, নার্ভাস হয়ে যাই আমরা, তখন কি করব, আমরা নিজের মধ্যে একটা কনফিডেন্স রাখতে হবে যে নো, যা পড়েছি এনাফ, এটাকে জাস্ট রিভিশন দিতে হবে। তখন আর নতুন পড়বা না, কি করবা, যেগুলো পড়েছো এগুলোকে জাস্ট রিভাইজ করবা। যে বলেছি 10% করে করে বারবার রিভাইজ করলে, সো রিভাইজ করবা। এবং তোমার ব্রেনকে সবসময় তুমি কমেন্ট দিবা যে হচ্ছে ইউ ক্যান ডু ইট। হ্যাঁ, সবসময় পজিটিভ, এই যে বি পজিটিভ অলওয়েজ, সবসময় হচ্ছে পজিটিভ থিঙ্কিং করবা। ইয়েস তুমি এটা পারবা, এটা খুব ইজি, যখন পড়তে শুরু করবা খুব ইজি। এবং যখন অনেকগুলো পড়া জমে থাকবে তখন কখনো ব্রেনকে এটা বোঝাবা না যে অনেক পড়া আছে, সবসময় এটা বোঝাবে যে এই যেটা ধরছি এটা আমাকে শেষ করতে হবে, শেষ, তারপর শেষ করার পরে অন্য পড়ার দিকে ফোকাস করবা। এইভাবে অল্প অল্প করে ভাগ ভাগ করে নিয়ে পড়বা। নেক্সট কি, আমরা সবসময় কম্পিটিশন করি যে আমি একটা ব্যাচে পরীক্ষা দিচ্ছি, ওই ব্যাচে আমাকে ফার্স্ট হতে হবে। এখন তুমি চিন্তা করো, আমাদের সময় 2022 সালে ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে ফর্ম তুলেছিল 57,000, পরীক্ষার্থী কত ছিল, 57,000। তার মধ্যে পরীক্ষা অংশগ্রহণের পর ফেল করেছিল 51,000, পাশ করেছিল মাত্র 6,000 স্টুডেন্ট। চিন্তা করছো, তারা বেশিরভাগই 8 পাইতে হয়, তো এসএসসি এবং এইচএসসি মিলে 8 পাইতে হয়, তারপর সর্বনিম্ন হয়তো বা 7। তো 7, 8, 9 অর্থাৎ একটা এ মাইনাস একটা এ গ্রেড, দুইটাতে এ গ্রেড দুইটাতেই প্লাস, একটাই প্লাস একটা এ গ্রেড, একটাই প্লাস একটা এ মাইনাস। এর নিচের কোনো স্টুডেন্টকে এখানে পার্টিসিপেট করতে পারছিল? পারে নাই, কিন্তু বসতেও পারে নাই পরীক্ষা দিতে। তাহলে যারা বসছে পরীক্ষা দিতে সবাই ভালো স্টুডেন্ট। আমাদের সময় প্লাস পেয়েছিল 1,87,000 পুরো বাংলাদেশে। সেই জায়গায় তুমি চিন্তা করো, 57,000 পরীক্ষা দিয়েছে বি ইউনিটে, এর মধ্যে 51,000ই ফেল করছে, পাশ করছে মাত্র 6,000। কারণ এখানে পাশের ক্যাটেগরি হচ্ছে রিটেনে আলাদা পাশ করতে হয়, এমসিকিউতে আলাদা আলাদা পাশ করতে হয়, টোটাল মিলায়ে পাশ করতে হয়, সবগুলা ধাপ পার করে তারপর তোমাকে একটা সিট সিকিউর করতে হয়, রাইট। তো এই ক্ষেত্রে তাহলে কি করতে হবে, কম্পিটিশনটা সবসময় নিজের সাথে করতে হবে। যে মনে করো তুমি আজকে ব্যাচে পরীক্ষা দিতে বসবা, 60 মার্ক, রাইট, এমসিকিউ 60 মার্ক, 30 হচ্ছে জিকে, 15 হচ্ছে তোমার বাংলা, 15 হচ্ছে ইংরেজি, সো টোটাল 60 মার্কের এমসিকিউ। এই এমসিকিউতে যদি তুমি 40 টার্গেট নাও, 45 টার্গেট নাও, 45, হ্যাঁ, তো এই ক্ষেত্রে তোমার প্ল্যান থাকবে 60টা এমসিকিউ হইলে 50 আমাকে মিনিমাম পাইতে হবে। এবং যদি ব্যাচের মধ্যে 10 জন বা একজন 50 পায় তাহলে সেটা আমি, বা 60-এ 60 পাই সেটা আমি। কম্পিটিশনটা এরকম হবে, আমার বন্ধুর চেয়ে আমি বেশি পাবো না,
আমাকে যদি ব্যাচের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট নাম্বার 60, মনে করো 60-এ 60, তাহলে ওই 60টাই আমাকে পেতে হবে। এখন ওই 60 10 জন পাক, 100 জন পাক, 20 জন পাক, 1 জন পাক, আমাকে পাইতেই হবে। এইভাবে হচ্ছে কম্পিটিশনটা হবে। এবং যখন কোনো কিছু পড়বা ওইটা চেষ্টা করবা সবসময় মুখস্থ নির্ভর না হয়ে একটু ডিপ নলেজ নিতে, গল্প আকারে মনে রাখতে, টেকনিক করে মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে কি বললাম? কম্পিটিশন উইথ ইউর সেলফ, তোমার নিজের সাথে কম্পিটিশন করতে হবে। তারপর কি দেখো কি কি পড়বা এই সময়? বাংলা গ্রামার তো আমরা জানি এখানে পড়তে হয় অ্যাডমিশনের জন্য, বাংলা সাহিত্য পড়তে হয়, বাংলা লিটারেচার। এই যে লিটারেচার পড়বা, আমার বই যদি কখনো তোমাদের দেখানোর সুযোগ হতো তাহলে আমি দেখাইতাম। আমার হচ্ছে বাংলা সাহিত্য কপোতাক্ষ নদ আছে না, ওইটা শুরুতে আমি একদমই পারতাম না, মানে ওইখানে এত কঠিন ভাষা। কিন্তু আমার যে ম্যাম ছিলেন, বিউটি ম্যাম, আমি খুবই গ্রামের একটা কলেজে পড়াশোনা করে আসছি, তো ওই ম্যাম এত সুন্দর করে পড়াতো, আর ওই ম্যাম যেগুলো বলতো আমি সবগুলো পাশে বিভিন্ন কালার পেন দিয়ে দিয়ে লিখে রাখতাম, খাতায় লিখতাম, ডায়েরিতে লিখতাম, বইয়েও অসংখ্য লেখা ছিল এরকম। এখন এবং ওইটা সম্পর্কে আর কি কি প্রশ্ন হয়েছে মানে অ্যাডমিশনে, সেই কোশ্চেনগুলো পারলে ওইখানে অ্যাড করে রাখতাম, মানে ওই পেজটা খুললে আমার সব প্রিপারেশন একসাথে হয়ে যাবে। মানে যখন আমি ইন্টারে পড়তাম বাংলার ক্ষেত্রে, আমি জিকে কিন্তু তখনও পড়ি নাই। সো বাংলা লিটারেচার, বাংলা গ্রামার দুইটাকে সমান গুরুত্ব দিতে হবে। এবং বাংলা গ্রামারে আমাদের একটা ভীতি আছে, আমাদের অ্যাডমিশন কোর্সের যে মানে এসএসসি একাডেমিকের যে ক্লাসগুলো রয়েছে ওইখানে যদি তুমি ক্লাসগুলো করো তাহলে অলরেডি তোমার সিকুয়েন্সলি তুমি গ্রামারের সবগুলো পার্ট সুন্দর করে জেনে ফেলতে পারবা। অ্যাডমিশনের জন্য কোন কোন পার্টগুলো গুরুত্বপূর্ণ সেগুলোও জানতে পারবা এবং এগুলো প্র্যাকটিস করতে পারবা। শুরু থেকে যদি এনরোল করে কোর্সে এখন এনরোল করে শুরু থেকে তুমি অ্যাডমিশনের জন্য একটু একটু করে নিজেকে গুছিয়ে নাও, তাহলে কিন্তু লাস্ট মোমেন্টে এসে ওই রিভিশনটাই শুধু তোমাকে দিতে হবে। সো এখন থেকেই ভালো করে পড়বা। তারপর কি, জিকে পড়তে হবে। এখন বলেছি জিকে পড়তে হবে উইথ ম্যাপ। হ্যাঁ, দুইটা ম্যাপ, বাংলাদেশ আর একটা হচ্ছে আন্তর্জাতিক। আচ্ছা, তোমাদেরকে যখন জিকের কথা বলি, আমি নিজেও যখন আমি ইন্টারমিডিয়েট পরীক্ষার পর অফলাইন কোচিং ফোকাস খুলনা ব্রাঞ্চে আমি ভর্তি হয়েছিলাম, তো যখন আমি ভর্তি হই তখন ওইখানে শুরুতে আমার হঠাৎ করে মনে হয়েছিল সারা জীবন আন্তর্জাতিক বানান লিখে আসছি, আন্তর্জাতিকের এই দন্তান্ন তয়ের উপরে দিতাম রেপ, কিন্তু আসলে তো রেপটা পরে হয়। হিসাব করো, আন্তর্জাতিক রটা কখন উচ্চারণ হচ্ছে? আন্তর মানে দন্তান্ন তয়ের পরে উচ্চারণ হচ্ছে, তাহলে বর্গীয় জয়ের উপরে আসবে সেই রেপটা। তাহলে এই দুইটা ম্যাপ নিয়ে বসবা, প্রত্যেকটা স্টুডেন্ট ম্যাপ রাখবা সাথে, ম্যাপ নিয়ে বসে তারপর তুমি জিকে কে দেখে দেখে পড়বা সুন্দর করে, কোন লোকেশনে কোনটা কি নিয়ে কি ইনফরমেশন দিচ্ছে, ওই লোকেশনটা কোথায়, ওই নদীটা কোথায়, ঠিক আছে, সবগুলো সুন্দর করে দেখে দেখে পড়বা। আর প্রতিদিন যেটা করতে হবে, রিটেন প্র্যাকটিস করতে হবে, এবং এই রিটেন প্র্যাকটিসের জন্য তোমাকে কনসিস্টেন্সি রাখতে হবে, মানে প্রতিদিন করতে হবে, ঠিক আছে? রিটেন প্র্যাকটিস করবা প্রতিদিন। এখন তুমি বলতে পারো যে আপু রিটেন কিভাবে প্র্যাকটিস করব? মনে করো হচ্ছে যখন তুমি কোশ্চেন অ্যানালাইসিস করবা দেখবা যে কতগুলো বিষয়ের উপরে ইংরেজিতে হচ্ছে তোমার প্যারাগ্রাফ আসে, ওইগুলোর নাম সবগুলো তুমি মার্ক করলা, লিখলা একটা খাতায়, লিখে ওইটা সম্পর্কে গুগলে সার্চ করলা, বাংলায় ওইটা সম্পর্কে কি কি ইনফরমেশন নেওয়া যায়। বাংলায় যখন তুমি অনেক কিছু জানবা ওইটা নিয়ে, তখন তুমি কিন্তু নিজে থেকেই ট্রান্সলেট করে তোমার সুবিধা মতো 10টা 12টা সেন্টেন্স এখানে প্যারাগ্রাফ আকারে তুমি লিখে ফেলতে পারবা। সো এই টেকনিকে, এবং অনুবাদটা ওইভাবে ট্রাই করবা। গ্রামাটিক্যাল রুলস ঠিক থাকলে তুমি হচ্ছে ট্রান্সলেশনটা পারলে ইংরেজিতে হচ্ছে পাশ করা কোনো কঠিন বিষয় না, হ্যাঁ, রিটেনে। কিন্তু বিষয় কি, সবসময় তোমাকে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। এখন থেকে যদি থাকো, ফ্রি হ্যান্ড রাইটিং যদি তোমার ভালো হয়, তোমাকে রিটেনে কেউ ফেল করাইতে পারবে না, ঠিক আছে? তারপর কি দেখো, এক্সামিন ইউর পেপার অ্যান্ড কারেক্ট ইউর মিস্টেক। তুমি যখন প্রতিদিন ওই যে রিটেন প্র্যাকটিস করবা, ওই রিটেন প্র্যাকটিস করার পর তোমার সবচেয়ে যে কাছের বন্ধু, স্টাডি পার্টনার, তাকে দিয়ে বলবা যে বন্ধু দেখো তো তোমার খাতাটা তুমি হচ্ছে আমি দেখি, আমারটা তুমি দেখো, কোথায় কোথায় ভুল হয়েছে মার্ক করো। মার্ক করার পরে ওইগুলো যে যার খাতাটা নিয়ে আবার কারেক্ট করবা, যে কোথায় কোথায় ভুল হয়েছে, মিস্টেক কি কি, ঠিক আছে, নিয়ে ওগুলো আবার একটু পরে সংশোধন করে ফেলবা, ঠিক আছে? দ্যাটস ইট। তারপর কি করবা দেখো, এই যে এখানে বলছি যে অনেকেই আমরা কি করি, অনেক বই পড়লে তবে ভালো, কিন্তু বিষয়টা কি, তোমার টেক্সট বুক অবশ্যই পড়তে হবে। যেমন তোমার যদি ইকোনমিক্স সাবজেক্ট থাকে, হিস্ট্রি থাকে, যদি তোমার হচ্ছে জিওগ্রাফি থাকে, যদি সাইকোলজি থাকে, তাহলে তুমি ওগুলো তো আগেই পড়ে আসতেছো ইন্টারমিডিয়েটে। এখন ওগুলোর সাথে তুমি যে কোনো একটা অ্যাডমিশনের জন্য একটা ভালো একটা বই ফলো করবা। যেমন তুমি হচ্ছে জোবাইস জিকে পড়তে পারো, একটা কোশ্চেন ব্যাংক, আমাদের যে কোশ্চেন ব্যাংক রয়েছে হচ্ছে হালকানেস্টাইনের, ওটা নিয়ে টেক্সট মানে হচ্ছে তুমি কোশ্চেন সলভ করতে পারো, প্র্যাকটিস করতে পারো।
যে কোনো একটা বই, এক একটা টপিক মানে সাবজেক্টের জন্য, বাংলার জন্য একটা বই, তারপরে পানকৌড়ি, এরকম অনেকেই অনেক কিছুই সাজেস্ট করে। তারপরে হচ্ছে ইংলিশের জন্য তুমি মাস্টারটা নিলে সবচেয়ে বেস্ট হয়, কিন্তু মাস্টার্সে অনেক হিউজ থাকে। তুমি বেছে বেছে কিছু, যেমন তুমি কোনো পার্টস অফ স্পিচ পড়তেছো, সেটা তুমি মাস্টার্সে অনেক প্র্যাকটিসের জন্য অনেক কোশ্চেন পেয়ে যাবা। সো এগুলো তুমি সলভ করবা, দ্যাটস ইট। তাহলে যে কোনো একটা বই তুমি ফলো করবা এবং ওইটা বারবার রিভাইজ করবা। অনেকগুলো বই শেষ করার দরকার নেই, একটা বই শেষ করবা, মানে পড়বা ঠিকঠাক করে এবং ওইটাকেই বারবার রিভাইজ করবা। তারপর কি করবা, একজন ব্যক্তির থেকে গাইডেন্স নিবা। অনেক মানুষের থেকে অনেক ধরনের গাইডেন্স নিয়ে আসলে তুমি বিভ্রান্তির মধ্যে পড়বা। সো রিলায়েবল কারো থেকে জাস্ট তার কাছে পরামর্শ নিবা যে আপু কি ভাইয়া আমি তো এরকম খারাপ করছি, বা এটা আমি পারতেছি না, কি করলে কি ভালো হয়, সে তোমাকে গাইড করবে, অবশ্যই করবে। আমার ক্ষেত্রে যদি বলি, আমার এক বড় ভাই আমার এলাকার, ওনারা কলেজে যে সেমিনার করেছিল, অ্যারেঞ্জ করেছিল, ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে আমাদেরকে জানিয়েছিল। তারপর হচ্ছে আমি যখন পরীক্ষায় খুবই খারাপ করতাম, যে আমার দ্বারা কিছু হবে না, তখন ভাই আমাকে অনেক ইন্সপায়ার করতো, যদি এই কলেজ থেকে একজন চান্স পায় তাহলে তুমি পাবা, এটা আমার বিশ্বাস, ভালো করে পড়ো, অবশ্যই পারবা। সো অ্যাট লাস্ট হচ্ছে আসছি, এবং উনি বলতো তুমি আসলে তুমি আমার চেয়ে ভালো পজিশনে আসবা। অবশ্যই আমি আসছি, ওনার চেয়ে ওনার হাফ বলতে গেলে আগায় আসছি আর কি। সো এই হচ্ছে বিষয়টা। তো কি করবা, যে কোনো একটা বই, স্পেসিফিক একটা বই ফলো করবা, একজন মানুষের থেকে গাইডেন্স নিবা যে কিভাবে কি আগাবা, কি করলে ভালো হয়, এইসব। তারপর দেখো আমরা যে লিখবো, এখন লেখার ক্ষেত্রে আমরা লিখে আসি ভরপুর। এখন আমাদের রিটেন প্র্যাকটিসের জন্য ঢাকা ইউনিভার্সিটি যখন হচ্ছে তোমার রিটেন পরীক্ষা হয়, মানে এমসিকিউ এর পরেই তো খাতাটা দেওয়া হয়, ওইখানে একটা ফিক্সড জায়গা থাকে, বাংলার এই প্রশ্নের জন্য এই জায়গা, এটা আগে খেয়াল করতে হবে, খাতাটা হাতে পেয়ে আগে খেয়াল করতে হবে আমার স্পেসিফাইড এরিয়া কোনটা, কোথায় আমাকে কোন প্রশ্নের অ্যান্সারটা লিখতে হবে, আগে খাতাটা উল্টে পাল্টে দেখে নিবা। তাড়াহুড়া নয়, একদম ঠান্ডা মাথায় এটা দেখতে হবে, ঠিক আছে? দেখো কি করবা তাহলে, ওই যে বিষয়টা যেটা নিয়ে প্যারাগ্রাফের কথা মিন করতেছি, প্যারাগ্রাফটা ওই সম্পর্কে তোমাকে আগে বাংলাতে বৃহৎ বা একটা ডিপ নলেজ বলো, একটা ভালো আইডিয়া রাখতে হবে। প্রতিদিন যদি প্র্যাকটিস করো তাহলে এরকম সম্ভাব্য অনেক প্যারাগ্রাফ সম্পর্কে তোমার বাংলাতে আইডিয়া থাকলে পরে তুমি নিজের ভাষা লিখতে পারবা। এখানে যেটা হইতে হবে সবসময় ক্লিয়ার রাইটিং, মানে একদম পরিষ্কার পরিপাটি, কাটাছেঁড়া করা যাবে না, কাটাছেঁড়া করা যাবে না, ঠিক আছে? কাটাছেঁড়া করা যাবে না, কি করতে হবে, পরিপাটি করে লিখতে হবে, হাতের লেখা পেঁচানো যাবে না, যেন টিচারের কষ্ট না হয় বুঝতে, খুবই ক্লিয়ার করে লিখবা। টিচারকে যদি এরকম হয় বিষয়টা যে টিচারকে বুঝে নিতে হবে তুমি কি অ্যান্সার করেছো, তাহলে মার্কসটাও ওরকম তোমাকেই বুঝে নিতে হবে, বুঝছো? আর যদি তুমি পরিষ্কার পরিপাটি করে সুন্দর করে লেখো, তাহলে ওই মার্কসটাও ওরকম পরিষ্কার পরিপাটি হবে, তোমাকে সন্তুষ্ট করার মতো, ঠিক আছে? সো এটা মাথায় রাখবা। তারপর কি, ঢাকা ইউনিভার্সিটি যখন অ্যাডমিশন টেস্ট হয় তখন হচ্ছে সবাই ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে আসে। সো টিচারে এরকম কোনো লেখা তাদের কাছ থেকে এক্সপেক্ট করে না যে খুবই বড় একজন স্কলার লিখছে, একজন অনেক বড় হচ্ছে হচ্ছে তোমার কোন একজন বিশ্বজ্ঞানী কেউ একজন লিখবে, খুবই ডিপ কিছু লিখবে, এটা এক্সপেক্ট করে না। এক্সপেক্ট করে কি, ইংরেজিতে সুন্দর করে গ্রামাটিক্যাল রুলস জানে, সুন্দর করে পরিপাটি করে তার আইডিয়াটুকু লিখছে। এইটা তাহলে খেয়াল করতে হবে যে গ্রামাটিক্যাল রুলস যাতে মেনটেন করে তোমরা লেখো। আরেকটা কি, এই যে বাংলাতে যখন তোমার আইডিয়া থাকবে ওইটাকে ট্রান্সলেশন করবা। সো ট্রান্সলেশনটা ওইটাও প্র্যাকটিসের ব্যাপার, প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। তারপর দেখো প্রতিদিন এই যে লিখছি এভরিডে রাইটিং প্র্যাকটিস, প্রতিদিন, শুধু যে বাংলা ইংরেজি এটা না, বাংলাতেও তোমাকে সেমভাবে আগাইতে হবে। আমি বাংলাতে সবচেয়ে খারাপ করছিলাম অ্যাডমিশনে। তারপর দেখো এই যে ফ্রেন্ডের সাথে হচ্ছে পেপার এক্সামিন করতে হবে, যে আমারটা আমার ফ্রেন্ড এক্সামিন করবে, দেখবে, আর তারটা আমি দেখব। তারপর কি, টেক এ লুক অ্যাবাউট রিসেন্ট ইস্যুস, বর্তমান সমসাময়িক কোন কোন বিষয়গুলো চলতেছে সেগুলো সম্পর্কে তোমাকে ধারণা রাখতে হবে, কিছুটা অন্তত জ্ঞান রাখতে হবে। তারপর কি লিখছি যে দেখো, বি ইউনিক বি স্মার্ট, কেন লিখছি, একটা গাইড মুখস্থ করে ওইটা উগড়াই দিলাম ট্রান্সলেশন প্যারাগ্রাফে, এইটা সবার উত্তর তাহলে একই রকমের হবে। তাহলে কি কি করতে হবে, ওই যে তোমাকে বাংলাতে যে আইডিয়া নিবা, নেওয়ার পরে তুমি তোমার ভাষায় সুন্দর করে লিখবা, যখন ইউনিক হবে, ক্রিয়েটিভ হবে। এই জন্য লিখছে বি ইউনিক বি স্মার্ট, সুন্দর করে লিখবা, নিজের মতো করে লিখবা, তাহলে টিচার দেখবে যে এই খাতাটা একটু ডিফারেন্ট, মুখস্থ নির্ভর না, ও নিজে নিজে চেষ্টা করছে, সো একটু বেটার মার্কস পাবা, ঠিক আছে? তাহলে এই ছিল আমার অ্যাডমিশন জার্নি সম্পর্কে কথাবার্তা। এখন তোমাদেরকে একটা নিরাশামূলক বা আশামূলক একটা কথা বলবো, সেটা হচ্ছে আমি যখন ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের পরীক্ষা দিয়েছিলাম, খুলনা ইউনিভার্সিটিতে আমার সিট পড়েছিল। পরীক্ষা দিয়ে বাসায় যাওয়ার পর আমার মামার অনেক স্বপ্ন ছিল যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো। তো শুরুতে আমার মামা আমাকে জিজ্ঞেস করছিল যে আমার পরীক্ষা কেমন হয়েছে, চান্স পাবো কিনা। আমি শুধু জাস্ট খুবই মন খারাপ করে এটা বলছিলাম
বড় মামাকে বলছি যে আমার জন্য বই পাঠাইতে, রাজশাহী ইউনিভার্সিটির অ্যাডমিশন দিব, 1 তারিখে পরীক্ষা ছিল। তো এই 1 মাস আমার হাতে সময় আছে, তুমি ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে আমার কাছে আর কিচ্ছু জিজ্ঞেস করবা না, আমি শুধু এখন রাজশাহীর জন্য পড়বো এবং রাজশাহীতে আমি ভালো করে দেখাবো। ঢাবির পরীক্ষা আমার খুব ভালো হয় নাই, যদিও চান্স হয় লাস্টের দিকে হবে, চান্স হবে কিন্তু ভালো পজিশনে হবে না। সো এরকম একটা বিষয় ছিল। কিন্তু আবার আমার যেসব ফ্রেন্ডরা অনেক কনফিডেন্ট ছিল, অনেক ভালো হয়েছে পরীক্ষা, কি একটা অবস্থা পরীক্ষা দিয়ে হোস্টেলে ফিরে, তারা কেউ মানে আলাদা আলাদা করে পাশই করতে পারে নাই। তো তারা এখন, আমি ছোট করছি না, সেকেন্ড টাইম দিয়ে কোথাও পড়তেছে, গুচ্ছে পড়তেছে, ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তেছে। আর আমি ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে 420তম হয়েছিলাম এবং হচ্ছে বর্তমানে পড়াশোনা করছি সোশিওলজি ডিপার্টমেন্টে, ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্সে। ঠিক আছে, তাহলে সবসময় মাথায় রাখবা যারা বেশি যে বলে না খালি কলসি বাজে বেশি, এই টাইপের কথা। সো সাইলেন্ট থেকে চেষ্টা করে যাবা, বাকিটা সৃষ্টিকর্তার উপরে। তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করবা, বাকিটা সৃষ্টিকর্তা তোমাকে দিবেন, তোমার জন্য যেটা বেস্ট হয়। ঠিক আছে, তো এই ছিল তোমাদের জন্য আমার ছোট্ট একটা ভিডিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা।